একটা শহর আছে যেখানে গগনচুম্বী দালান আর সমুদ্রের ঢেউ একসাথে ছন্দ তোলে, যেখানে রাতের আলোয় পাহাড়ের গায়ে প্রতিফলিত হয় অর্থনীতির উজ্জ্বলতা। কিন্তু সেই উজ্জ্বলতার নিচে লুকিয়ে থাকে এক গভীর প্রশ্ন: হংকং আসলে কার? চীনের, নাকি নিজস্ব এক রাষ্ট্রের মতো স্বাধীন দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 1840 সালের দিকে, যখন ইউরোপীয় শক্তিগুলো একে একে এশিয়ার বন্দরগুলো দখল করছিল। সেই সময় চীন ছিল শক্তিশালী এবং অভিজাত সাম্রাজ্য। ইউরোপের কাছে তারা সিল্ক, চা আর পোর্সেলিন বিক্রি করত, কিন্তু তারা কোনো বিদেশি পণ্য আমদানি করত না, কারণ চীন ছিল স্বয়ংসম্পূর্ণ দেশ। আর এতেই সমস্যা শুরু হলো যখন ব্রিটেন চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে তাদের অপিয়াম বা মাদকদ্রব্য রপ্তানি করতে শুরু করে। এতে চীনের রাজা কিং রাজবংশ বুঝলেন এটা শুধু অর্থনীতির নয়, বরং এটা সমাজ ধ্বংস করবে। তাই তারা 1840 সালে অপিয়াম নিষিদ্ধ করে, আর এতেই ব্রিটিশরা রেগে যায় এবং শুরু হয় প্রথম অপিয়াম যুদ্ধ। এই যুদ্ধে চীন হেরে যায়, আর 1842 সালে নানকিন চুক্তির মাধ্যমে তারা তাদের এক টুকরো জমি হারিয়ে ফেলে। এই জমিটাই হংকং দ্বীপ। তখন কেউ ভাবেনি এই ছোট্ট দ্বীপ একদিন বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠবে। হংকং হাতে পাওয়ার পর ব্রিটিশরা খুব দ্রুত হংকংকে একটা ফ্রি পোর্ট বা মুক্ত বন্দর হিসেবে বানিয়ে ফেলে। কোনো ট্যাক্স নাই, কঠিন কোনো আইন নেই, ফলে ব্যবসায়ীরা ছুটে এলো হংকংয়ে। এখান থেকেই শুরু হয় হংকংয়ের ক্যাপিটালিস্ট পরিচয়। বলা হয় ব্রিটিশরা হংকংকে মূলত চীনা বাজারে প্রবেশের দরজা হিসেবে ব্যবহার করত, অর্থাৎ হংকং ছিল একটা চাবি যেটা দিয়ে পশ্চিমারা চীনের বিশাল বাজার খুলে ফেলতে চেয়েছিল। সময় গড়াই হংকং ধীরে ধীরে হয়ে ওঠে এক অদ্ভুত মিশ্র সংস্কৃতি। পশ্চিমা প্রশাসন কিন্তু চাইনিজ নাগরিক, তাদের ভাষা ইংরেজি, কিন্তু অ্যাকসেন্ট আলাদা। হংকং বিজয়ের পরও ব্রিটিশরা থেমে থাকেনি। আসলে ব্রিটিশরা থেমে থাকার মানুষও না। তারা 1860 সালে কোলন অঞ্চল দখল করে নেয়, আর 1898 সালে তারা নিউ টেরিটরিজ 99 বছরের জন্য লিজ নেয় চীনের কাছ থেকে। আসলে লিজ নেয় না, বরং জোর করে কেড়ে নেওয়া হয়। মানে 1997 সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে, কিন্তু তখন কেউ ভাবেনি 100 বছর পর এই চুক্তিই হয়ে উঠবে আধুনিক ইতিহাসের অন্যতম এক বড় রাজনৈতিক মুহূর্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান হংকং দখল করে নেয়, কিন্তু মাত্র 3 বছর পরই ব্রিটিশরা আবার এটি ফেরত নেয়। এই গল্প আরেকদিন পড়া যাবে। তো তারপর শুরু হয় হংকং মিরাকল। একটা গরিব দ্বীপ কয়েক দশকের মধ্যে হয়ে যায় বিশ্বের অন্যতম ধনী অর্থনীতির অঞ্চল। 1960 থেকে 70-এর দশকে এখানে তৈরি হতে থাকে বিশাল কারখানা, ব্যাংক, হাই রাইজ বিল্ডিং ইত্যাদি। এমনকি অনেক সময় বলা হয় যখন বেইজিং ঘুমায় তখন হংকং কাজ করে। হংকংয়ের সিনেমা, সঙ্গীত, ফ্যাশন সবকিছুই একসময় এশিয়ার ট্রেন্ড নির্ধারণ করত। জ্যাকি চ্যান, ব্রুস লি, অ্যান্ডি লাউ এরা সবাই হংকংয়ের আইকন, যারা সারা বিশ্বে হংকং নামটা ছড়িয়ে দিয়েছিল। কিন্তু এর মাঝেই সময় হয়ে আসছিল এক অনিবার্য মুহূর্তের দিকে, সেই 1997 সাল। 1997 সালের 1 জুলাই মধ্যরাতে হংকংয়ের আকাশে নামানো হলো ব্রিটিশ পতাকা, আর তোলা হলো চীনের লাল পতাকা। পাশে হংকংয়ের নিজস্ব পতাকা, যেখানে সাদা সাদা ফুল ফুটে আছে। ব্রিটেন হংকং ফিরিয়ে দিল চীনের হাতে, কিন্তু তারা একটা শর্ত রেখে যায়, তা হচ্ছে ওয়ান কান্ট্রি
অ্যান্ড টু সিস্টেমস, এক দেশ কিন্তু দুই ব্যবস্থা। অর্থাৎ চীনের সার্বভৌমত্ব থাকবে, কিন্তু হংকং পাবে নিজস্ব সরকার, আদালত এবং মত প্রকাশের স্বাধীনতা। আর তাছাড়া পুঁজিবাদী অর্থনীতি অন্তত 50 বছরের জন্য। এই রাতের দৃশ্য ছিল আবেগে ভরা। অনেকে কাঁদছিল, কেউ গর্ব করছিল, আবার কেউ ভয় পাচ্ছিল তাদের ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কেউই জানত না এই দুই ব্যবস্থা ঠিক কতদিন টিকবে। 1997 সালের পরের দিন একটু অন্যরকম হয়ে গেল। রাস্তাঘাট একই রকম, বিল্ডিংগুলো আগের মতোই ঝলমলে, কিন্তু বাতাসে একটা অদ্ভুত অনিশ্চয়তা। তাদের মালিক এখন চীন, কিন্তু সবাই জানে এই শহরের আত্মা এখনো আলাদা। চীন প্রতিশ্রুতি দেয় হংকং তার নিজস্ব প্রশাসন, বিচার ব্যবস্থা ও নাগরিক স্বাধীনতা বজায় রাখবে প্রায় 50 বছর ধরে। এরপর প্রথম কয়েক বছর সব ঠিকঠাকই ছিল। ব্যবসা বাণিজ্য চলছিল, আন্তর্জাতিক বিনিয়োগ আসছিল, এমনকি হংকং তখনও এশিয়ার ফিনান্সিয়াল হাব হিসাবে পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেইজিং এর ছায়া ঘন হতে থাকে। সবকিছুর সূচনা হয় 2003 সালে, যখন চীনের চাপের মুখে হংকং সরকার একটা জাতীয় নিরাপত্তা আইন পাশ করতে চায়। এই আইনে বলা হয়, কেউ যদি চীনা সরকারের বিরুদ্ধে কথা বলে বা বিচ্ছিন্নতাবাদে উৎসাহ দেয়, তাকে গ্রেপ্তার করা হবে। মানুষ বুঝে গেল এটা তাদের মত প্রকাশের স্বাধীনতার উপর প্রচণ্ড আঘাত। তখনই হংকংয়ে দেখা যায় প্রায় 250,000 মানুষ রাস্তায়। এই প্রতিবাদ সরকারকে আইনটি প্রত্যাহার করতে বাধ্য করে। এটাই ছিল হংকংয়ের জনগণের প্রথম কোনো বড় আন্দোলন, কিন্তু চীনের কাছে সেটা ছিল বড় সতর্কবার্তা। হংকংয়ের তরুণ প্রজন্ম তখন বুঝতে শুরু করেছে, যদি এখনই কিছু না করা হয়, তাদের প্রজন্ম একদিন স্বাধীনতা শব্দটি হারিয়ে ফেলবে। 2014 সালে চীন ঘোষণা দেয় যে ভবিষ্যতের হংকং প্রধান নির্বাহী নির্বাচন হবে জনগণের ভোটে, কিন্তু প্রার্থীরা বেইজিং এর অনুমোদিত হবে। অর্থাৎ অর্থাৎ ভোট থাকবে, কিন্তু কাকে ভোট দিতে হবে সেটা নির্ধারণ করবে চীন। এই ঘোষণা রীতিমতো আগুন জ্বালিয়ে দেয়। হাজার হাজার ছাত্র ছাত্রী রাস্তায় নামে। তারা ছাতা হাতে পুলিশের টিয়ার গ্যাসের মুখে দাঁড়িয়ে থাকে। তাই এই আন্দোলনের নাম হয় আমব্রেলা মুভমেন্ট। 2 মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলন শেষ হয় পুলিশের কঠোর দমননীতির মধ্য দিয়ে। কিন্তু তখনই হংকংয়ের রাজনীতির চিত্র বদলে যায় চিরতরে। 2019 সালে হংকং সরকার একটি নতুন বিল প্রস্তাব করে, যার মাধ্যমে যে কোনো হংকং নাগরিককে চীনে বিচার করার জন্য পাঠানো যাবে। এটা জনগণ দেখল আইনের শাসন শেষ হওয়ার শুরু হিসেবে। কারণ চীনের আদালত মানেই সরকারের নিয়ন্ত্রণে থাকা বিচার ব্যবস্থা। তারপর যা হলো তা শুধু হংকং নয়, সারা বিশ্বের মনোযোগ কেড়ে নেয়। জুন মাসে রাস্তায় নামে প্রায় 2 মিলিয়নেরও অধিক মানুষ, যা হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ। পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভকারীদের স্লোগান, কালো পোশাকে মুখ ঢাকা তরুণ তরুণী। চীন বুঝে গেল এবার শুধু একটি বিল নয়, এটা তাদের সার্বভৌমত্বের উপর চ্যালেঞ্জ। 2020 সালে বেইজিং সরাসরি আইন জারি করে, তা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ল। এই ন্যাশনাল সিকিউরিটি ল এর মাধ্যমে বিচ্ছিন্নতা, বিদ্রোহ কিংবা বিদেশি ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তাদের আজীবন কারাদণ্ড হবে। এখন থেকে হংকংয়ের যে কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলে, এমনকি টুইটারে কোনো পোস্ট করে, সে গ্রেপ্তার হবে। আর এই আইনের পর হংকংয়ের বিরোধী নেতারা গ্রেপ্তার হন, স্বাধীন মিডিয়া বন্ধ হয়, শিক্ষাক্রমে দেশপ্রেম শিক্ষা বাধ্যতামূলক করা হয়। তখন অনেকেই বলতে শুরু করেন, ওয়ান কান্ট্রি টু সিস্টেম এখন শুধুই ইতিহাস। ব্রিটেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো একে
মানবাধিকার লঙ্ঘন হিসেবে নিন্দা করে। ব্রিটেন এমনকি হংকংয়ের বাসিন্দাদের জন্য বিশেষ ভিসার সুবিধা চালু করে, যাতে তারা লন্ডনে নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু চীন একটুও পিছায়নি। তাদের ভাষায় হংকং হচ্ছে চীনের অংশ এবং তারা হংকংয়ের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। রাজনৈতিক দমনের মাঝেও হংকং এখনো বিশ্বের অন্যতম বড় ফিন্যান্স সেন্টার। কিন্তু বিনিয়োগকারীরা ধীরে ধীরে হংকং থেকে সিঙ্গাপুরের দিকে ঝুঁকে পড়ছে। সংবাদপত্রের স্বাধীনতা র্যাঙ্কে হংকং নেমে গেছে ইতিহাসের সর্বনিম্ন স্থানে। যে শহর একসময় এশিয়ার মুক্ত বাতাস নামে পরিচিত ছিল, এখন সেখানে ভয়, সেন্সরশিপ আর নীরবতা। চুক্তি অনুযায়ী দুই ব্যবস্থা নীতি শেষ হবে 2047 সালে, কিন্তু তারপর হংকং সম্পূর্ণভাবে চীনা ব্যবস্থার অধীনে চলে যাবে কিনা এটাই এখন কোটি মানুষের প্রশ্ন। কেউ বলে ততদিনে নাকি হংকং চীনের মতোই হয়ে যাবে, আবার কেউ বিশ্বাস করে স্বাধীনতার স্বপ্ন কেউ কখনো মেরে ফেলতে পারে না। হংকংয়ের ইতিহাস যেন এক আয়না, যেখানে দেখা যায় স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না, আর রাষ্ট্রের নিয়ন্ত্রণও কখনো বিনামূল্যে যায় না। একটি শহর যেটি বাণিজ্যের জন্য জন্ম হয়েছিল, আজ হয়ে উঠেছে তা স্বাধীনতার প্রতীক। এক শহর যার আলো হয়তো নিভে গেছে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো শোনা যায় পুরো পৃথিবীতে। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। ইতিহাস, রাজনীতি আর বাস্তবতার এমন আরো বিশ্লেষণ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের পর্বে। আল্লাহ হাফেজ।